আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আইনি পরামর্শমূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি আমার এই আইনি পরামর্শমূলক ভিডিওতে আমি আলোচনা করব ব্যাংকে চেক ডিজোনার কিভাবে করবেন এবং পরবর্তীতে চেক ডিজোনারের মামলা দায়েরের পদ্ধতিটা কী রকম হবে সেই বিষয়ে আলোচনা করব। দেখেন, অনেক সময় ব্যবসায়িক লেনদেন অথবা অন্য কোনো প্রয়োজনে কেউ কারো কাছ থেকে টাকা নিয়ে তাকে বলে যে ভাই আপনাকে আমি চেকটা দিলাম, অমুক তারিখে গিয়ে আপনি চেকটা ডিজোনার করে চেকটা ভাঙিয়ে নেবেন। তখন ভাঙাইতে গেলে চেকটা অসম্মানিত হয় বা ডিজোনার হয়, চেকটা বাউন্স হয়। তখন পরবর্তীতে বোঝা যায়, যে আসলে চেকটা দিয়ে সে আমার সাথে প্রতারণা করেছে। এখন এই প্রতারণার বিপরীতে আপনি চেকের ব্যাপারে মামলা করার জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যেটা 1881, অথবা আমরা চেক জালিয়াতির মামলা যে আইনে করা হয় ও 1881 এটার 138 ধারায় আপনি একটা চেকের মামলা আদালতে দায়ের করবেন। এবং সেটা কিভাবে, কোন কারণে, কোন পদ্ধতিতে, এবং এটা করতে গিয়ে তো আবার কিছু আইনি পদক্ষেপ নেওয়ার পদ্ধতি আছে। আইনি পদক্ষেপ নেওয়ার পূর্বেও কিছু নোটিশ পাঠানোর বিষয় আছে। সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করি। আশা করি আপনাদের সামনে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বাংলা ব্যাংক চেক ডিজোনার অর্থাৎ চেকটা যদি বাউন্স হয় তাহলে তাহলে পাওনাদার যে আপনার কাছ থেকে, অর্থাৎ আপনি যদি কাউকে চেক দেন অথবা আপনাকে কেউ যদি চেক দেয়, তখন চেকটা যদি ব্যাংকে আপনি জমা দেন, সমপরিমাণ টাকা নেই অথবা আসলে ব্যাংকে কোনো টাকাই নেই, চেকটা ডিজোনার বা বাউন্স হলে আপনি যদি পাওনাদার হয়ে থাকেন তাহলে পাওনাদার হিসাবে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর 138 ধারায় ফৌজদারি মামলা দায়ের করতে পারেন। তবে ফৌজদারি মামলা দায়ের করার পূর্বে আপনাকে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। সেটা কিভাবে জানাবেন? এক্ষেত্রে মূল পদ্ধতি হলো চেক ডিজোনারের পর 30 দিনের মধ্যে আইনি নোটিশ পাঠানো। আপনি একজন অ্যাডভোকেটের মাধ্যমে আইনিভাবে তাকে নোটিশ পাঠাবেন এবং নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে আপনি তাকে 1 মাসের ভিতরে নোটিশ পাঠাবেন। এবং সে যদি 30 দিনের সে নোটিশ প্রাপ্তির 30 দিনের ভিতরে যদি সে আপনার টাকাটা পরিশোধ না করে, তাহলে পরবর্তী 1 মাসের ভিতরে, অর্থাৎ পরবর্তী আরও 30 দিনের ভিতরে আপনি তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের আদালতে একটা ফৌজদারি মামলা করে দিবেন এই আইনের আলোকে, যেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, এটা 138 দ্বারাই মামলাটা করতে হবে। এখন এই মামলাটা তো দায়ের করবেন। এই মামলার দায়েরের ধাপসমূহ একটু আমি আলোচনা করি, যেই কোন কি ধাপ আছে। আসলে এই মামলাটা যদি আপনি প্রপারলি বা বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলাটা দায়ের না করেন, অর্থাৎ কোনো কিছু যদি গ্যাপ থাকে, তাহলে মামলাটা দায়ের হবেই না প্রাথমিক পর্যায়ে। আবার ম্যাজিস্ট্রেট যদি কোনোভাবে ন্যূনতম একটু সন্দেহ করে যে এই লেনদেনের বিষয়ে কোনো ধরনের এটা কি বলে, সন্দেহমূলক বিষয় আছে অথবা কৌশলে নিয়ে চেকটা নিয়েছে, এটা যদি ম্যাজিস্ট্রেট ন্যূনতম মনে করে, তাহলে চেকটা এটা তদন্ত দিতে পারে অথবা রিসিভটাই বা একেবারেই মামলাটা রিসিভ নাও করতে পারে। সেই জন্য একটু আইনগত বিষয়গুলো মাথায় রেখেই করতে হবে। এবং অবশ্যই আইনজীবী এবং আপনাকে, যেহেতু আপনি প্রাথমিক ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে আপনি চেকের বিষয়ে কথা বলতে হবে, লেনদেনের বিষয়ে আপনি বাদী হিসাবে কথা বলতে হবে। আপনাকে অবশ্যই টাকাটা কিভাবে লেনদেন হয়েছিল, অর্থাৎ টাকাটা কোন পদ্ধতিতে বা কিভাবে লেনদেন হয়েছিল সেটাও আপনাকে ব্যাখ্যা করতে হবে এবং সেটা সত্যতার বিষয়ে সরলভাবেই বলতে হবে। আদালত যাতে কোনোভাবেই এই বিষয়ে সন্দেহ না করে। এখন কথা হচ্ছে যে ধাপগুলো আপনি একটু বোঝার চেষ্টা করুন। 1 নাম্বার হচ্ছে চেক উপস্থাপন ও রিটার্ন মেমো সংগ্রহ করা। দেখেন, আপনাকে যে চেকটা দিবে সেই চেকটার যদি চেকটার ডেটের পরবর্তী 6 মাস এই চেকটার বৈধতা থাকবে। অর্থাৎ আপনাকে পাওনাদার হিসাবে কোনো ব্যক্তি, যে দেনাদার, সে একটা চেক দিল যে অমুক তারিখের পর থেকে বা আজকের পর থেকে আপনি যে কোনো সময় গিয়ে চেকটা ডিজোনার করে নিয়ে চেকটা আপনি ব্যাংকে জমা দিয়ে আপনি
টাকাটা নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে যে আপনি যে গেলেন, ডিজঅনার হয়ে গেল এবং আপনাকে যে চেকটাতে যে ডেটটা দেওয়া হলো, ডেটের কতদিন পর্যন্ত আপনার চেকটার মেয়াদ থাকবে? একেবারেই স্পষ্ট আইনে বলা আছে যে চেকটা আর মেয়াদ থাকবে 6 মাস। অর্থাৎ আপনি 6 মাসের ভিতরে আপনি যত খুশি ততবার চেকটা ডিজঅনার করতে পারবেন। এই চেকটা জমা দিলেই ডিজঅনার হবে এবং পরবর্তীতে নোটিশ পাঠাতে পারবেন। যদি সে টাকা পরিশোধ না করে, আপনি ইচ্ছা করলে আরও ধৈর্য ধারণ করে 6 মাস পর্যন্ত ইচ্ছা করলে অপেক্ষা করতে পারবেন। করে আপনি আবার ব্যাংকে জমা দিবেন। এখন যদি ব্যাংকে জমা দেওয়ার পরে বারেবার তহবিল অপর্যাপ্ততা বা অন্য কোনো কারণে চেকটা ডিজঅনার হয়, অবশ্যই আদালত আপনাকে একটা রিটার্ন মেমো অর্থাৎ ডিজঅনার স্লিপ দিবে, সেটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এটার মূল কপিটি আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এইটাতে অনেক তারিখটার কথা উল্লেখ থাকবে, কোন কারণে ডিজঅনারটা হয়েছে, অপর্যাপ্ত তহবিল অথবা স্বাক্ষর না মিলতে পারে, অনেকগুলো কারণ আছে। এই কারণটার ভিতরে সেটা আপনার অবশ্যই যখন আপনি নোটিশ করবেন বা মামলা করবেন সেই বিষয়টা উল্লেখ করে দিতে হবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি ডিজঅনার হওয়ার পরে আপনি আইনি লিগেল নোটিশ প্রেরণ করতে হবে। আইনিভাবে যেটা লিগেল নোটিশ হচ্ছে ডিজঅনার তারিখ থেকে 30 দিনের মধ্যে আপনি চেকের দাতাকে রেজিস্ট্রির যুগে অর্থাৎ রেজিস্ট্রি ডাকের মাধ্যমে অবশ্যই আইনজীবীর পেইডে আইনজীবীর মাধ্যমে আপনার একটা লিগেল নোটিশ পাঠাতে হবে। এবং তৃতীয় ধাপ হচ্ছে আপনাকে 30 দিন অপেক্ষা করতে হবে নোটিশ দেওয়ার পর যে চেকদাতা টাকা পরিশোধ করতেছে কিনা সেই জন্য আপনাকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার এর পরবর্তী ধাপ হচ্ছে মামলা দায়ের। আপনি নোটিশ প্রাপ্তির 30 দিন যদি যাকে আপনি নোটিশটা দিয়েছেন সেই নোটিশ প্রাপ্তির 30 দিনের ভিতরেও যদি আপনার টাকাটা পরিশোধ না করে, তবে তার পরবর্তী আপনি 30 দিন অপেক্ষা করতে হবে টাকাটা পরিশোধ করার জন্য। যদি না করে তাহলে আপনি পরবর্তী 30 দিনের ভিতরে আপনি সংশ্লিষ্ট অর্থাৎ আপনি যদি ঢাকাতে হয় তাহলে আপনি সিএমএম কোর্টে মামলা করবেন, আর যদি ঢাকার বাহিরে অর্থাৎ বিভিন্ন জেলা শহরে হয় তাহলে আপনার আমলি ম্যাজিস্ট্রেট, যেই ম্যাজিস্ট্রেটের এরিয়াতে ব্যাংকটা ছিল সেই ম্যাজিস্ট্রেটের আদালতে আপনি মামলাটা করে দিবেন। আপনি অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এই কাগজপত্রগুলো আপনার মামলা করার সময় লাগবেই। এগুলো হচ্ছে মূল চেক এবং ব্যাংকের রিটার্ন মেমো, এটা মূল কপিটা লাগবে। আপনি ম্যাজিস্ট্রেট দেখে আপনাকে ফেরত দিয়ে দিবে, আপনি নিয়ে আসবেন। এটা আইনজীবীর কাছেও রাখবেন না, এটা আপনি ফেরত নিয়ে আসবেন, আপনার কাছে রাখবেন। যখন সাক্ষী হবে তখন এটা উপস্থাপন করতে হবে। এবং লিগেল নোটিশের কপি এবং ডাকযোগে পাঠানো রসিদ এবং লিগেল নোটিশের কপি এবং ডাকযোগে পাঠানো রসিদ, এটা আপনার নিয়োগকৃত বিজ্ঞ আইনজীবী এটা সংগ্রহ করে রাখবে। এবং অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আপনি যে অভিযোগ করবেন আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপিটাও দিবেন, প্রয়োজনে অ্যাডভোকেট সাহেব সেটা ফটোকপি করে দিবে। এবং এইটা আদালতে হয়তো আপনার মূল কপিটা উপস্থাপন করা লাগতে পারে। আদালত আপনার সম্পর্কে জানতে চাইতে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দেখতে পারে। অথবা আপনি যদি কোনো ব্যবসায়িক লেনদেন করে থাকেন, ব্যবসা করে থাকেন, আমি আরও বলবো যে আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে, অথবা আপনি যে এত টাকাটা কিভাবে ওনাকে দিয়েছেন, অর্থাৎ আপনি যদি তার সাথে ব্যবসায়িক লেনদেন হয় অথবা অন্য কোনো লেনদেন হয় অথবা ধার দেনা হয়, আপনি যদি কোনো ব্যাংক থেকে ওই সময় টাকাটা উঠাইয়া তাকে দেন, ওই ব্যাংকের ডকুমেন্টগুলো নিয়ে নিলে ভালো। অথবা তার সাথে যদি আপনার কোনো স্ট্যাম্প হয়ে থাকে, অর্থাৎ আপনার লেনদেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কেউ আপনার কাছ থেকে লেনদেন করেছে, তো সে আপনাকে স্ট্যাম্প দিয়েছে, পরবর্তী চেকও দিয়েছে। এখন আপনি স্ট্যাম্পটা কি করবেন? আপনি স্ট্যাম্পটা দিয়ে আলাদা মামলা করেন, সেটা অন্য বিষয়, কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটের সামনে স্ট্যাম্পটা শো করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে ম্যাজিস্ট্রেট মামলাগুলো রিসিভ করতে চাচ্ছে না, এখন হচ্ছে এই ব্যাপারগুলো। আপনি এই যে কারণে আপনার সাথে লেনদেন যদি থাকে, কোনোভাবে অন্য কোনো ডকুমেন্ট থাকে, ভিডিও যদি থাকে, এগুলো আপনি রেখে দিবেন। পরবর্তীতে মামলা দায়েরের সময় আপনি ম্যাজিস্ট্রেটের সামনে এগুলা প্রকাশ করা যাবে বা ম্যাজিস্ট্রেটকে দেখানো যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার আজকের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। বিস্তারিত আরও জানতে চাইলে আমাকে কল দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।